রথচাইল্ড আর রকফেলার এ দুটো নাম শুনলেই আমাদের মাথায় কি আসে? বিশাল সম্পদ, তাই না? কিন্তু ব্যাপারটা তার চেয়েও অনেক গভীরে। এরা শুধু ধনীই ছিলেন না, বলা যায় আজকের এই আধুনিক বিশ্বের স্থপতিদের মধ্যে অন্যতম। তারা যে যুদ্ধগুলিতে টাকা ঠেলেছেন বা যে ইন্ডাস্ট্রিগুলো গড়ে তুলেছেন, সেগুলোর চিহ্ন আজও সব জায়গায় রয়েছে। তো দুটো পরিবার, যাদের প্রভাব প্রায় কিংবদন্তির মতো। কিন্তু প্রশ্ন হলো, এই গল্পের শুরুটা কোথায়? কিভাবে তারা এত শক্তিশালী হয়ে উঠল? চলুন আজ আমরা সেই রহস্যের গভীরে যাব। প্রথমেই আসি সম্পদের টাইটান। এদের কথা বলতে গেলে একটা জিনিস মানতেই হবে। আধুনিক ইতিহাসে এই দুটো পরিবারের স্ট্যাটাস প্রায় পৌরাণিক কাহিনীর মতো। মানে তারা শুধু ধনী ছিলেন না, ছিলেন একজন টাইটান। বলা যায় বিশ্ব অর্থনীতির ভিতটাই গড়ে দিয়েছিলেন তারা। তো দ্বিতীয় পর্বে আমরা দেখব ক্ষমতার দুটি ভিন্ন পথ। কারণ মজার ব্যাপার হলো, তাদের দুজনের পথ কিন্তু এক ছিল না। একজন বিশ্বকে শাসন করেছেন টাকা দিয়ে, অন্যজন প্রাকৃতিক সম্পদ দিয়ে। চলুন দেখি কিভাবে এই দুটো আলাদা কৌশল তাদের একদম চূড়ায় পৌঁছে দিয়েছিল। পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। একদিকে রথচাইল্ড পরিবার, যাদের সাম্রাজ্য দাঁড়িয়েছিল ইউরোপীয় ব্যাংকিং আর ফিনান্সিয়াল ক্যাপিটালের ওপর, আর অন্যদিকে রকফেলার পরিবার। তাদের ভিত্তি ছিল আমেরিকান ইন্ডাস্ট্রি, বিশেষ করে তেল। সোজা কথায় একজন নিয়ন্ত্রণ করতেন টাকাকে, আর অন্যজন ব্ল্যাক গোল্ড বা কালো সোনাকে। রথচাইল্ডদের গল্পটা শুরু হয় 18 শতকের একেবারে শেষের দিকে, যখন মেয়র আমশেল রথচাইল্ড ফ্রাঙ্কফোর্টে একটা ব্যাংকিং ব্যবসা শুরু করেন। কিন্তু তার আসল মাস্টার স্ট্রোকটা ছিল অন্য জায়গায়। তিনি তার 5 ছেলেকে পাঠিয়ে দেন ইউরোপের 5টা প্রধান ফিনান্সিয়াল হাবে: লন্ডন, প্যারিস, ভিয়েনা আর নেপলসে। ভাবুন একবার, এই আন্তর্জাতিক নেটওয়ার্কটাই ছিল তাদের আসল শক্তি। এতটাই যে তারা নেপোলিয়নের বিরুদ্ধে ব্রিটেনের মতো দেশকে যুদ্ধ জেতার জন্য টাকা ধার দিত। আর 19 শতকের মধ্যে তো তারা ইউরোপের রাজাবাদশাদের প্রধান ব্যাংকার হয়ে ওঠে। ঠিক একই সময়ে আটলান্টিকের ওপারে কিন্তু আরেকটা বিপ্লব চলছিল, তেলের বিপ্লব। আর এই সুযোগটাই কাজে লাগান জন ডি রকফেলার। 1870 সালে তিনি প্রতিষ্ঠা করেন স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি। আর কি অবিশ্বাস্য গতিতে! দেখুন, মাত্র 1 দশকের মধ্যেই আমেরিকার প্রায় পুরো তেল পরিশোধন শিল্প তার হাতের মুঠোয়। আর খুব তাড়াতাড়ি তিনি হয়ে ওঠেন বিশ্বের প্রথম বিলিয়নের আর আমেরিকান ইন্ডাস্ট্রির বেতাজ বাদশাহ। এবার আসি তৃতীয় পর্বে, প্রভাবের স্থপতি। দেখুন, তাদের লক্ষ্য কিন্তু শুধু টাকা জমানো ছিল না। তারা খুব ভালো করেই বুঝতেন আসল খেলাটা হলো প্রভাবের, আর টাকা হলো সেই ক্ষমতারই একটা হাতিয়ার। চলুন দেখা যাক ঠিক কি কি কৌশল তারা ব্যবহার করেছিল। রথচাইল্ডদের পদ্ধতিটা ছিল, বলা যায়, 4টা একে অপরের সাথে যুক্ত পিলারের ওপর দাঁড়ানো। প্রথমত তাদের ওই আন্তর্জাতিক পারিবারিক নেটওয়ার্ক, এইটাই তাদের সাহায্য করত দ্বিতীয় কাজটা করতে, মানে বিভিন্ন দেশের সরকারকে ধার দেওয়া, বিশেষ করে যুদ্ধের সময়। তৃতীয়ত, এই নেটওয়ার্কটা একটা প্রাইভেট ইন্টেলিজেন্স সার্ভিসের মতো কাজ করত, মানে সবার আগে খবর তাদের কাছে আসত। আর ফাইনালি, যখন আপনি রাজা বাদশাদের টাকা ধার দিচ্ছেন, তখন রাজনৈতিক প্রভাব তো আপনার কাছে এমনিতেই চলে আসবে, তাই না? সো ব্যাপারটা দাঁড়াচ্ছে, রথচাইল্ডরা যদি নিয়ন্ত্রণ করতেন ফিনান্সের অদৃশ্য জগৎকে, তাহলে রকফেলাররা নিয়ন্ত্রণ করতেন একটা বাস্তব, চোখে দেখা যায় এমন একটা ইন্ডাস্ট্রিকে। আর তার মূল মন্ত্র ছিল একটাই শব্দ: কন্ট্রোল বা নিয়ন্ত্রণ। জাস্ট একবার ভাবুন, ক্ষমতার একেবারে চূড়ায় থাকার সময় স্ট্যান্ডার্ড অয়েল একাই আমেরিকার 90% তেল পরিশোধন করত। মানে বাকি সব প্রতিযোগীদের জন্য পড়ে থাকত মাত্র 10%। এই একটা সংখ্যাই বুঝিয়ে দেয় তাদের কন্ট্রোলটা ঠিক কোন লেভেলের ছিল। আর অর্থনীতির ভাষায় এই জিনিসটাকেই বলে মনোপলি। আর এটাই ছিল রকফেলারের সেই অবিশ্বাস্য ক্ষমতার মূল চাবিকাঠি। এবার আমরা আসছি চতুর্থ পর্বে, মিথ এবং উত্তরাধিকার। এটা তো খুবই স্বাভাবিক, তাই না? যখন কারো হাতে এত সম্পদ আর ক্ষমতা আসে, তখন তাদের ঘিরে নানা রকম মিথ আর কিংবদন্তি তৈরি হবেই। চলুন এবার তাদের ইতিহাসের সেই রহস্যময় দিকটা একটু ঘেঁটে দেখা যাক। আর এটাই আমাদের সেই বড় প্রশ্নটার সামনে এনে দাঁড় করায়, জানিয়ে বছরের পর বছর ধরে মানুষ ভেবেছে, তাদের এই ক্ষমতার পেছনে কি আসলেই কোনো গোপন ইতিহাস লুকিয়ে আছে? দেখুন, তাদের নিয়ে কিছু কথা বা বলা ভালো কিছু ন্যারেটিভ সবসময় চলে এসেছে। যেমন
একটা বিশ্বাস আছে যে তারা পুরো বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে বা লাভের জন্য যুদ্ধ বাধায়। এমনকি এমনও শোনা যায় যে তারা যুদ্ধের দুই পক্ষকে টাকা দেয়, আর বিভিন্ন সিক্রেট সোসাইটির সাথে তাদের নাম তো জড়ানো হয়ই। এগুলো হলো কিছু দীর্ঘস্থায়ী ধারণা যা তাদের ঘিরে তৈরি হয়েছে। আসলে এই সব কিছুর মূলে কিন্তু একটা খুবই শক্তিশালী আইডিয়া কাজ করে। যারা পৃথিবীর টাকা নিয়ন্ত্রণ করে তারা আসলে পৃথিবীর ইতিহাসকে নিয়ন্ত্রণ করতে পারে, আর এই ধারণাটাই তাদের কিংবদন্তিকে বছরের পর বছর ধরে বাঁচিয়ে রেখেছে। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও থাকে। এই বিতর্কের পাশাপাশি তাদের জনকল্যাণমূলক কাজের ইতিহাসটাও কিন্তু বিশাল। রথস্টাইলরা যেমন শিল্প সংস্কৃতিতে বিশাল অবদান রেখেছেন, তেমনি রকফেলার পরিবার আধুনিক মেডিসিন, সায়েন্স আর পাবলিক হেলথের চেহারাটাই পাল্টে দিয়েছে। এবং সবশেষে পঞ্চম পর্ব, আধুনিক বিশ্বে ক্ষমতা। তো এত সব ইতিহাস জানার পর প্রশ্ন আসে, আজকের দিনে দাঁড়িয়ে এই সব কিছুর প্রাসঙ্গিকতা কি? আধুনিক দুনিয়ার চোখে তাদের ক্ষমতাকে আমরা কিভাবে দেখব? চলুন শেষ পর্বে এটাই আলোচনা করা যাক। শুধু একটা তথ্য দিই, তাহলেই হয়তো বিষয়টা বোঝা যাবে। জন ডি রকফেলারের সম্পদের পরিমাণটা একবার ভাবুন। তার সেরা সময়ে তার একার সম্পদ ছিল পুরো আমেরিকার মোট জিডিপির প্রায় ১.৫%, 1.5%। আজকের দিনে এটা কি কল্পনা করা যায়? প্রায় অসম্ভব। এই চার্টটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। আজকের দিনের সবচেয়ে বড় চেক বিলিয়নিয়ারদের সাথে তুলনা করলেও রকফেলারের সম্পদের পরিমাণটা ছিল অন্য এক লেভেলের। এটা ক্ষমতার এমন একটা কেন্দ্রীভূত রূপ যা ইতিহাসে খুব কমই দেখা গেছে। শেষ পর্যন্ত এটাই বলতে হয় যে তাদের দুজনের গল্পই যেন আজকের দিনের সম্পদ, ক্ষমতা আর প্রভাব নিয়ে যে বিতর্কগুলো হয় তার একটা ব্লুপ্রিন্ট তৈরি করে দিয়ে গেছে। কিভাবে বিশাল সম্পদকে রাজনৈতিক আর সামাজিক প্রভাবে বদলে ফেলা যায়, এর সবচেয়ে বড় উদাহরণ হয়তো তারাই। আর তাই শেষ প্রশ্নটা সবার জন্যেই থাকল, এই পরিবারগুলোর ইতিহাস আজকের দিনে সম্পদ আর ক্ষমতার সম্পর্ক নিয়ে আমাদের ঠিক কী শেখায়? হয়তো এই প্রশ্নটা নিয়ে ভাবাটাই তাদের রেখে যাওয়ার সবচেয়ে বড় লেগেস।